আসুন আজকে জানবো এফএস্টন ফাইল মানে কি, এফএস্টন ফাইল নিয়ে কেন বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। সম্প্রতি অ্যাপস্টেইন ফাইল নিয়ে বিশ্বজুড়ে চলছে চরম আলোচনা এবং সমালোচনা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নথি। কিন্তু কি আছে সেই নথিতে যা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, যেটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের রাজপরিবার, বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস এবং ইলন মাস্ক সহ প্রভাবশালী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। ক্ষমতা, অর্থ আর প্রভাব, এই তিনের ছায়ায় বছরের পর বছর গড়ে উঠেছিল এক অদৃশ্য নেটওয়ার্ক, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন জেফ্রি অ্যাপস্টাইন। তিনি ছিলেন একজন দণ্ডিত যৌন পাচারকারী, যার ব্যক্তিগত যোগাযোগের পরিধি ছড়িয়েছিল বিশ্ব রাজনীতির শীর্ষ স্তর থেকে কর্পোরেট দুনিয়া পর্যন্ত। অ্যাপস্টাইন ফাইলস প্রকাশের পর সেই গোপন নেটওয়ার্কের পর্দা একে একে সরে যেতে শুরু করেছে। আদালতের নথি, ফ্লাইট লগ, ইমেইল এবং ভিকটিমদের সাক্ষ্য মিলিয়ে উন্মোচিত হচ্ছে এমন সব নাম যাদের উপস্থিতি এতদিন ছিল গুঞ্জন আর সন্দেহের স্তরে। জেফ্রি অ্যাপস্টেইন 1953 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1990-এর দশকে হেজ ফান্ড পরিচালকের দায়িত্বে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি পান তিনি। ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক এবং বিতর্কিত জীবনধারা তাকে দ্রুত জনসাধারণের নজরে আনে। Jeffrey lifts his head up, looks at Ghislaine. যুক্তরাষ্ট্রের কুখ্যাত এই যৌন পাচারকারী জেফ্রি অ্যাপস্টেইনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় 2005 সালে ফ্লোরিডায়। তবে দীর্ঘ সময় ধরে এই মামলাটি একাধিক বিতর্কিত সিদ্ধান্ত, গোপন সমঝোতা ও বিচারিক ব্যর্থতার উদাহরণ হয়ে ওঠে। 2005 সালের মার্চে ফ্লোরিডার পাম বিচে 14 বছর বয়সী এক কিশোরীর বাবা মা পুলিশের কাছে অভিযোগ করেন যে অর্থের বিনিময়ে মাসাজের আড়ালে জেফ্রি অ্যাপস্টাইন তাদের মেয়েকে যৌন নির্যাতন করেছেন। এরপর তদন্তে পুলিশ আরও বহু নাবালিকা এবং ভুক্তভোগীর সন্ধান পায়। It turned very sexual, and it was abuse straight away from both of them. 2006 সালের মে মাসে পাম বিচ পুলিশ একাধিক নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে অ্যাপস্টেইনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করে। তবে স্টেট অ্যাটর্নি ব্যারি ক্রিশার সরাসরি অভিযোগ গঠন না করে বিষয়টি গ্র্যান্ড জুরির কাছে পাঠান। জুলাইয়ে গ্র্যান্ড জুরি মাত্র একটি তুলনামূলক হালকা অভিযোগ গঠন করে, যা পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2008 সালের জুন মাসে অ্যাপস্টেইন দুটি অভিযোগ স্বীকার করেন এবং 18 মাসে কারাদণ্ড পান। তবে সে সময় ওয়ার্ক রিলিজ সুবিধায় তিনি দিনে বাইরে কাজ করার সুযোগ পান। বাস্তবে মাত্র প্রায় 13 মাস কারাভোগের পর 22 জুলাই 2009 সালে তিনি মুক্তি পান। তবে এর পরবর্তীতে 2008 থেকে 2014 সালের মধ্যে একাধিক ভুক্তভোগী ক্রাইম ভিকটিমস রাইটস অ্যাক্ট CVRA লঙ্ঘনের অভিযোগে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেন। 2015 থেকে 2017 সালের মধ্যে ভিক্টোরিয়া জিউফ্রে সহ আরও কয়েকজন অ্যাপস্টেইন ও তার সহযোগীদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন। 6 জুলাই 2019 সালে নিউ জার্সিতে অ্যাপস্টেইন আবারও গ্রেপ্তার হন। নিউ ইয়র্ক ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে নাবালিকা পাচারের অভিযোগ আনা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, তবে 18 জুলাই তার জামিন নাকচ হয়। এমন অবস্থায় 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের কারাগারে অ্যাপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মেডিকেল এক্সামিনার এটিকে আত্মহত্যা বলে ঘোষণা করেন। তার মৃত্যুর ফলে নিউ ইয়র্ক ফেডারেল মামলার বিচার কখনোই শুরু হয়নি। ফলে ফ্লোরিডায় 2008 এবং 2009 সালের দোষ স্বীকারী অ্যাপস্টেইনের জীবদ্দশায় একমাত্র সম্পূর্ণ হওয়া ফৌজদারি বিচার হিসাবে থেকে যায়, যা আজও যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার অন্যতম বিতর্কিত অধ্যায়। এদিকে বিশ্বের সব বড় বড় রাঘব বোয়াল যেমন উডি অ্যালেন, নোয়াম চমস্কি, স্টিফেন হকিং এবং মডেল নাওমি ক্যাম্পবেলের নামও অ্যাপস্টেইনের সামাজিক নেটওয়ার্কের অংশ হিসাবে আলোচনায় এসেছে। এসব নথি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার ও নারী অধিকার সংস্থাগুলো দাবি করছে প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। জেফ্রি অ্যাপস্টাইন 2019 সালে কারাগারে আত্মহত্যা করলেও তার আর্থিক ও প্রভাবশালী নেটওয়ার্ক নিয়ে তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি। এদিকে অ্যাপস্টাইন ফাইলস প্রকাশের ফলে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে ব্যাপক বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে। তাসিম খালিদ, SA TV ডিজিটাল।